অষ্টম শ্রেণীর সুপ্রিয় বন্ধুরা, তোমরা কেমন আছো? নিশ্চয়ই তোমরা ভালো আছো। যেখানে আছো, বিশ্বব্যাপী কোভিড-19 কারণে আজকে আমাদের শিক্ষা ব্যবস্থা সম্পূর্ণ ঘরবন্দি হয়েছে। তারপরেও আমরা আমাদের অনলাইন ক্লাস চালিয়ে যাচ্ছি। আজকে আমাদের শিশু উচ্চ বিদ্যালয়ের অনলাইন ক্লাস অষ্টম শ্রেণীর বিষয় গণিত। আমরা আজকে আমাদের পাঠ শুরু করছি। তোমরা সবাই কাগজ কলম নিয়ে প্রস্তুত থাকো। আমরা তার আগে তোমাদেরকে দুই একটা প্রশ্ন করি যে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের কাছে যদি কোনো টাকা জমা বা গচ্ছিত রাখা হয়, তখন তার সেই অর্থ বা টাকাকে কী বলবে? বন্ধুরা, তোমরা চিন্তা ভাবনা করে নিশ্চয়ই সবাই বলবে মূলধন। মূলধনের উপর অতিরিক্ত যে বাড়তি টাকা পাওয়া যায় তাকে কি বলে? তোমরা সবাই চিন্তা ভাবনা করে বলবে নিশ্চয়ই মুনাফা। নিশ্চয় মুনাফা। আর মুনাফা যদি 3 বছর বা 4 বছরের জন্য একসাথে রাখা হয়, তখন যে টাকা পাওয়া যায় তখন তাকে বলা হয় চক্রবৃদ্ধি মূলধন। তো বন্ধুরা, আমাদের আজকের বিষয়টি হলো চক্রবৃদ্ধি মূলধন। আমাদের এখানে আজকে উদ্দীপক তোমরা দেখতে পাচ্ছ। রহমান সাহেব 5% মুনাফায় 5,000 টাকা 3 বছরের জন্য ব্যাংকে জমা রাখেন। আমি আবার বলছি, রহমান সাহেব 5% মুনাফায় 5,000 টাকা 3 বছরের জন্য ব্যাংকে জমা রাখলো। তো আমরা এখানে কয়ের মধ্যে দেখতে পাচ্ছি রহমান সাহেবের সরল মুনাফা কত, অর্থাৎ আমাদের রহমান সাহেবের সরল মুনাফা নির্ণয় করতে হবে। চক্রবৃদ্ধি মূলধন কত, রহমান সাহেবের চক্রবৃদ্ধি মূলধন আমাদের বের করতে হবে। উক্ত মূলধন 8% মুনাফা ব্যাংকে রাখলে চক্রবৃদ্ধি মুনাফা কত হবে? তাহলে তোমরা এই সৃজনশীল সমস্যাটি খুব সহজেই সমাধান করতে পারবে। আমরা সূত্র প্রয়োগ করে এই সমস্যাটি সমাধান করব। এখন আমরা ক নাম্বার সমস্যা সমাধানের জন্য এগিয়ে যাব। আমরা উদ্দীপক থেকে দেখতে পাচ্ছি রহমান সাহেবের মুনাফার হার 5%। এর মুনাফার হার 5%। তাকে আমরা এটা শতকরা পার্সেন্টে আছে, আমরা যদি এটাকে ভগ্নাংশে নিয়ে যাই তাহলে 100 ভাগ করতে হবে। 100 ভাগের 5 ইকুয়াল টু 0.05 টাকা। মূলধন আমরা দেখতে পাচ্ছি রহমান সাহেবের মূলধন 5,000 টাকা। তো মূলধনকে কি দিয়ে প্রকাশ করা হয়? ইকুয়াল টু 5,000 টাকা। আর সময় ছিল 3 বছর, অর্থাৎ 3 বছরের জন্য সে টাকাগুলো ব্যাংকে জমা রেখেছিল। সময় n ইকুয়াল টু 3 বছর। আমাদের বের করতে বলছে সরল মুনাফা। তো সরল মুনাফাকে আয় দিয়ে প্রকাশ করা হয়। সরল মুনাফা আয় ইকুয়াল টু প্রশ্নবোধক। আর সরল মুনাফা আয় ইকুয়াল টু আমরা জানি আই ইকুয়াল টু পিআরএল। আমরা জানি আই ইকুয়াল টু পিআরএল। এখানে ফি ইকুয়াল টু আমরা পাচ্ছি 5,000 টাকা। আর ইকুয়াল টু 0.05, এন ইকুয়াল টু 3 বছর। তাই রহমান সাহেবের মূলধন ছিল 5,000 টাকা, তার মুনাফার হার ছিল 0.05 টাকা, সময় ছিল 3 বছর। এখন এই তিনটা যদি আমরা গুণ করি তাহলে আমরা পাচ্ছি 750 টাকা। তো রহমান সাহেবের নির্ণীয় মূলধনের পরিমাণ 750 টাকা। আমাদের দ্বিতীয় সমস্যাটি ছিল রহমান সাহেবের চক্রবৃদ্ধি মূলধন নির্ণয় করো। তো আমরা উদ্দীপক থেকে পাচ্ছি রহমান সাহেবের মুনাফার হার 5% ইকুয়াল টু 100 ভাগের 5 ইকুয়াল টু 0.05 টাকা। তার মূলধন ছিল ইকুয়াল টু 5,000 টাকা। সময় n ইকুয়াল টু 3 বছর। এখন আমরা চক্রবৃদ্ধি মূলধন সি, চক্রবৃদ্ধি মূলধন সি দিয়ে প্রকাশ করা হয়। চক্রবৃদ্ধি মূলধন সি ইকুয়াল টু হোয়াট? আমরা জানি C equal to P into 1 plus R
হোল পাওয়ার n। তাহলে আমরা চক্রবৃদ্ধি মূলধনের সূত্রটি পেলাম c ইকুয়াল টু p ইন্টু 1 প্লাস r হোল n। এখন আমরা প্রাপ্ত মানগুলো যদি সূত্রের মধ্যে প্রয়োগ করি তাহলে আমরা কাঙ্ক্ষিত ফলটি পেয়ে যাব। c এর মান হলো 5000 টাকা গুণ 1 যোগ r এর মান হলো 0.05 n এর মান হলো 3। এখন আমরা যদি এগুলোকে যোগ করার পর গুণ করি তাহলে রহমান সাহেবের চক্রবৃদ্ধি মূলধনটি আমরা পেয়ে যাই 5000 গুণ 1.05 হোল 3। এখন এটা যদি আমরা 3 বার গুণ করি তাহলে আমরা কাঙ্ক্ষিত ফল পেয়ে যাব। নিশ্চয়ই তোমরা ক্যালকুলেটর ব্যবহার করে খুব সহজেই ফলটি বের করতে পারবে। এখানে আমরা হিসাব নিকাশ করে 1.05 গুণ এটাকে 3 বার যদি গুণ করি 1.05 কে যদি 3 বার গুণ করি এবং তাকে যদি 5000 দ্বারা গুণ করি তাহলে আমরা হিসাব নিকাশ করে পাচ্ছি 5788.125 টাকা। 5788.125 টাকা। তো বন্ধুরা আমরা রহমান সাহেবের চক্রবৃদ্ধি মূলধনটি পেয়ে গেলাম। রহমান সাহেবের কাঙ্ক্ষিত চক্রবৃদ্ধি মূলধন হলো 5788.125 টাকা। ঠিক আছে বন্ধুরা, তোমরা যারা পিছিয়ে পড়া আছো এখনো যারা তোমরা বুঝে নিতে পারো নাই, আমি তোমাদের বুঝার সুবিধার জন্য আবার বুঝাই দিচ্ছি তোমাদেরকে। আমাদের ক্ষয় প্রশ্ন, রহমান সাহেবের চক্রবৃদ্ধি মূলধন কত? আমরা উদ্দীপক থেকে এখানে পাচ্ছিলাম মুনাফার হার আর ইকুয়াল টু 5%। আমরা তাকে 100 দিয়ে ভাগ করলে হচ্ছে 0.05 টাকা। রহমান সাহেবের মূলধন ছিল p ইকুয়াল টু 5000 টাকা, সময় n সমান 3 বছর, চক্রবৃদ্ধি মূলধন c ইকুয়াল টু y। আমরা জানি চক্রবৃদ্ধি মূলধন c ইকুয়াল টু p ইন্টু 1 প্লাস r হোল পাওয়ার n। ফি এর মান 5000 টাকা ইন্টু 1 যোগ r এর মান 0.05 হোল 3। 1 যোগ 0.5 যোগ করলে হয় 1.05 হোল 3। এটা যদি আমরা ক্যালকুলেশন করি ক্যালকুলেটরের মাধ্যমে তোমরা খুব সহজে করতে পারো। 1.05 কে 3 বার গুণ করে তার যদি 5000 দিয়ে গুণ করা হয় তাহলে আমরা 5788.125 টাকা রহমান সাহেবের কাঙ্ক্ষিত মূলধন পেয়ে যাবে। নিশ্চয়ই তোমরা এটি খুব সহজেই এবার বুঝে নিতে পেরেছ। তো বন্ধুরা আমরা এবার তৃতীয় সমস্যাটি সমাধান করতে যাচ্ছি। তৃতীয় সমস্যাটি ছিল রহমান সাহেবের চক্রবৃদ্ধি মুনাফা কত, অর্থাৎ উক্ত মূলধন 8% মুনাফায় ব্যাংকে জমা রাখলে নির্দিষ্ট সময়ে অর্থাৎ 3 বছরে রহমান সাহেবের চক্রবৃদ্ধি মুনাফা কত হবে। তো আমরা উদ্দীপক থেকে এখানে পাচ্ছি রহমান সাহেবের মূলধন ফি ইকুয়াল টু 5000 টাকা। রহমান সাহেবের মূলধন ফি ইকুয়াল টু 5000 টাকা, মুনাফার হার ছিল 8% ইকুয়াল টু 0.08 টাকা, সময় ছিল 3 বছর। চক্রবৃদ্ধি মুনাফা কত? আমরা জানি চক্রবৃদ্ধি মুনাফা ইকুয়াল টু সি মাইনাস পি। চক্রবৃদ্ধি মুনাফা ইকুয়াল টু সি মাইনাস পি। তো বন্ধুরা আমরা জানি সি ইকুয়াল টু পি ইন্টু 1 প্লাস আর হোল পাওয়ার n আর মাইনাস পি। আমরা পি এর মান এখানে পেয়েছি 5000 টাকা, অর্থাৎ রহমান সাহেবের উক্ত মূলধন ছিল 5000 টাকা গুণ 1 যোগ আর এর মান ছিল 0.08 হোল 3 মাইনাস পি। এখন আমরা যদি হিসাব করি পাচ্ছি 5000 গুণ
1.0.08 হিসেব করলে আমরা পাচ্ছি 1.08 হোল 3। এখন বন্ধুরা খুব সহজে তোমরা 1.08 এটাকে 3 বার গুণ করে তার সাথে 5000 গুণ করলে তোমরা রহমান সাহেবের চক্রবৃদ্ধি মুনাফা পাবে হিসাব করে। বন্ধুরা আমরা যদি এটা হিসাব করি 1.08 হোল 3 গুণ 5000, আগে আমরা 1.08 কে 3 বার যদি গুণ করি তোমরা খুব সহজে ক্যালকুলেটর দিয়ে গুণ করতে পারো। আমরাও গুণ করে নিচ্ছি, তোমরা গুণ করে নাও। 1.08 গুণ 1.08 গুণ 1.08 গুণ 5000, তাহলে আমরা পাচ্ছি 6298.56 টাকা বিয়োগ ফি। আর এখানে আমাদের ফি এর মান ছিল 5000, আমরা সরাসরি 5000 লিখে সেটা বিয়োগ করতে পারি। 5000 যদি বিয়োগ করে দিই তাহলে আমরা কাঙ্ক্ষিত ফল পেয়ে যাব। ফি এর মান ছিল 5000। এখন হিসাব করলে আমরা পাবো 6298.56 থেকে যদি 5000 বিয়োগ করি আমরা পাবো 1298.56। 1298.56। তাহলে আমরা দেখতে পেলাম যে রহমান সাহেব উক্ত মূলধন যদি 8% মুনাফায় ব্যাংকে জমা রাখেন নির্দিষ্ট সময় অর্থাৎ 3 বছর পরে তিনি চক্রবৃদ্ধি মুনাফা পাবেন 1298.56 টাকা। তোমরা খুব সহজে লিখতে পারো রহমান সাহেবের চক্রবৃদ্ধি মূলধন 1298.56 টাকা। বন্ধুরা তোমরা যারা এখনো জিনিসটা বুঝতে পারো নাই তাদের জন্য আমি আবার বলছি, আমাদের উদ্দীপকের মধ্যে রহমান সাহেবের মূলধন ছিল 5000 টাকা, মুনাফার হার আর ইকুয়াল টু 8% ইকুয়াল টু 0.08, অর্থাৎ আমরা 8কে 8%কে 100 দিয়ে ভাগ করলে আমরা ভগ্নাংশে পেয়ে যাই 0.08 টাকা। আর সময় ছিল 3 বছর। চক্রবৃদ্ধি মুনাফা চক্রবৃদ্ধি মুনাফা ইকুয়াল টু সি মাইনাস পি, এর সূত্র চক্রবৃদ্ধি মুনাফার সূত্র হলো সি মাইনাস পি। এখানে আমরা চক্রবৃদ্ধি মূলধন সি এর সূত্র হলো পি ইনটু 1 প্লাস আর হোল পাওয়ার n মাইনাস পি। পি এর মান আমরা পাচ্ছি 5000 টাকা, আর 5000 গুণ 1 যোগ আর এর মান 0.08 হোল 3 মাইনাস পি। এখন 1 যোগ 0.08 কে যোগ করলে হয় 1.08 হোল 3। 1.08 কে 3 বার গুণ করে তোমরা ক্যালকুলেটরের সাহায্যে খুব সহজে গুণ করতে পারো। 3 বার গুণ করে তার সাথে 5000 যদি গুণ করো তাহলে তোমরা পেয়ে যাচ্ছ 6298.56 টাকা আর মাইনাস 5000 টাকা। 6298.56 থেকে যদি 5000 টাকা মাইনাস করি তাহলে আমরা পেয়ে যাই 1298.56 টাকা। তাহলে আমরা পেলাম রহমান সাহেবের চক্রবৃদ্ধি মুনাফা 1298.56 টাকা। ঠিক আছে বন্ধুরা, তোমরা যদি শ্রেণীকক্ষে থাকতে তাহলে আমরা তোমাদের সাথে আরো অনেক কথাবার্তা বলতে পারতাম, আমরা অনেক সমস্যার সমাধান করতে পারতাম। তোমরা তোমাদের অভাবগুলো আমাদের বলতে পারতে, হয়তো তোমরা আমাদের থেকে অনেক দূরে থাকায় তোমরা আমাদের অভাবগুলো বলতে পারছো না। তারপরেও আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি। আমরা যা কাজ করেছি তার উপরে তোমাদেরকে আমি একক কাজ দিচ্ছি, তোমরা কাগজ কলম নিয়ে খুব বসো, খুব সহজে তোমরা একটা একক কাজের সমাধান করতে পারবে। একটু লক্ষ্য করো, একক কাজের প্রশ্ন হলো মূলধন 8000 টাকা হলে 10% মুনাফায় 3 বছরের সরল মুনাফা ও চক্রবৃদ্ধি মুনাফা কত? আমি আবারও বলছি, তোমরা একটু লক্ষ্য করো, মূলধন 8000 টাকা হলে 10% মুনাফায় 3 বছরের সরল মুনাফা ও চক্রবৃদ্ধি মুনাফা কত? আমরা যে সমস্যাটি সমাধান করেছিলাম তাতে আমরা সরল মুনাফা আয়ের মান বের করেছিলাম। তোমরা সেই সূত্রটি প্রয়োগ করে আই ইকুয়াল টু পি আর এন খুব সহজেই তোমরা সরল মুনাফা বের করতে পারবে। আমরা দ্বিতীয় সমস্যাটির মধ্যে চক্রবৃদ্ধি মূলধন বের করেছিলাম সি ইকুয়াল টু 3 ইন্টু 1 প্লাস আর হোল পাওয়ার এন, সেই সূত্র প্রয়োগ করে তোমরা এখানে চক্রবৃদ্ধি
চক্রবৃদ্ধি মুনাফাটা তোমরা বের করতে পারবে। চক্রবৃদ্ধি মুনাফা আর চক্রবৃদ্ধি মূলধন এবং মুনাফা দুটোই তোমরা বের করতে পারবে। চক্রবৃদ্ধি মূলধন তোমরা বের করতে পারবে। তো বন্ধুরা, আমরা এখানে তোমাদের একটা কাজ, এটাই হলো প্রশ্ন, তোমরা কাজটি সমাধান করো ধীরে ধীরে। ঠিক আছে বন্ধুরা, নিশ্চয়ই তোমরা এতক্ষণে তোমাদের একটা কাজটি সমাধান করেছো। এখন আমরা তোমাদেরকে কিছু মৌখিক প্রশ্ন বলছি যে মুনাফার হার বলতে কি বুঝো? নিশ্চয়ই তোমরা খুব সহজে বলতে পারবে মুনাফার হার কি। দ্বিতীয় প্রশ্ন, মূলধন কি? তোমরা একটু ভেবে চিন্তে বলো যে মূলধন কি। ঠিক আছে বন্ধুরা, তোমরা একটা কাজ নিশ্চয়ই সমাধান করেছো। এখন আমরা তোমাদের জন্য একটা বাড়ির কাজ দিচ্ছি। আজকে আমাদের বাড়ির কাজের প্রশ্নটি হলো, জনি 4000 টাকা 2 বছরের জন্য জমা রেখে মুনাফা সহ 6000 টাকা পেল। তোমরা লিখে নাও, জনি 4000 টাকা 2 বছরের জন্য ব্যাংকে জমা রেখে মুনাফা সহ 6000 টাকা পেল। ক নাম্বার প্রশ্ন, মুনাফার হার কত? মুনাফার হার কত? ক নাম্বার, একই হারে চক্রবৃদ্ধি মূলধন কত হবে? একই হারে চক্রবৃদ্ধি মূলধন কত হবে? একই হারে চক্রবৃদ্ধি মূলধন কত হবে? গ, সরল মুনাফা ও চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য নির্ণয়। ও চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য নির্ণয় করো। সরল মুনাফা ও চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য নির্ণয় করো। আমি আবার বলছি, তোমাদের বাড়ির কাজের প্রশ্নটি হলো, জনি 4000 টাকা 2 বছরের জন্য ব্যাংকে জমা রেখে মুনাফা সহ 6000 টাকা পেল। মুনাফার হার কত? একই হারে চক্রবৃদ্ধি মূলধন কত হবে? সরল মুনাফা ও চক্রবৃদ্ধি মুনাফা সরল মুনাফা ও চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য কত হবে? সরল মুনাফা ও চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য কত হবে? বন্ধুরা, আজকের ক্লাস আমরা এখানে শেষ করছি। তোমরা যেখানে থাকো ভালো থাকো, তোমাদের সকলের সুস্বাস্থ্য কামনা করছি। যখন আমাদের স্কুল খুলবে, প্রতিষ্ঠান খুলবে, তখন তোমাদের সাথে আমাদের আরো বিস্তারিত কথা হবে। সে পর্যন্ত তোমরা ভালো থাকো। সকলকে ধন্যবাদ।